নিজের আপন ভাই যখন টাকার লোভে পরিবারের সবাইকে শেষ করে দেয়, তখন বদলা নিতে একজন অবসরপ্রাপ্ত হিটম্যান ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই লোকটা আন্ডারগ্রাউন্ড ছেড়ে শান্তিতে বাঁচতে চেয়েছিল, কিন্তু তার সাইকো ভাই তার চোখের সামনে তার ছেলেকে নির্মমভাবে খুন করে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এই লোকটা যখন হাতে সামুরাই তলোয়ার তুলে নেয়, তখন পুরো স্প্যানিশ মাফিয়ার সিন্ডিকেট রক্ত পানি হয়ে যায়। জিরো ব্যাকআপ নিয়ে একজন মানুষ কিভাবে নিজের ভাইয়ের সাজানো সাম্রাজ্যকে কসাইখানায় পরিণত করলো, আর ফাইনালে বেঈমানদের সাথে কি এমন হয় যা দেখে তোমার ঘাম ছুটে যাবে। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা চলে যাই স্পেনের চোখ ধাঁধানো শহর বার্সেলোনায়। সেখানে আমাদের পরিচয় হয় লুসেরো নামের লম্বা চুলওয়ালা এক যুবকের সাথে। সে আসলে স্প্যানিশ মাফিয়া বসের আপন ছেলে। লুসেরো এই মুহূর্তে অবস্থান করছে কলম্বিয়ান মাফিয়া বসের গোপন আস্তানায়, কারণ আর মাত্র আধা ঘন্টা পরে পুরো বিশ্বের বড় বড় মাফিয়া বসদের নিয়ে সেখানে একটা বিশাল গোপন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই বৈঠকে নির্ধারিত হবে অপরাধ জগতের পরবর্তী সর্বোচ্চ অধিপতি বা লিডার কে হবে। এই যাত্রায় লুসেরো কিন্তু একা নয়। তার সাথে রয়েছে তার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার এবং নিজের ভাইয়ের চেয়ে আপন ম্যাক্সিমো। এই ম্যাক্সিমোই হলো আমাদের গল্পের মূল নায়ক। ম্যাক্সিমো ভেতরে না গিয়ে বুদ্ধিমানের মতো বাইরে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। এদিকে ভেতরে কলম্বিয়ান মাফিয়া বস লুসেরোকে জানায় যে সে পরবর্তী ক্রিমিনাল লর্ড হিসেবে লুসেরোর বাবাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এই দারুণ খবর শুনে লুসেরো তাকে একটি বড় টাকার ব্যাগ উপহার হিসেবে দেয়, কিন্তু ব্যাগটি খুলতে কলম্বিয়ান বসের চোখ যেন ছানাবড়া হয়ে যায়। টাকার বদলে সেখানে রাখা ছিল তার নিজেরই আদরের ছেলের সদ্য কাটা রক্তমাখা মাথা। স্তব্ধ কলম্বিয়ান বস কিন্তু বুঝে ওঠার আগেই লুসেরো আর তার লোকেরা নিমেষের মধ্যে পুরো কলম্বিয়ার মাফিয়া গ্যাংকে নির্মমভাবে কচুকাটা করে। লাশের স্তূপের মাঝে দাঁড়িয়ে লুসেরো তার এক সহকারীকে নির্দেশ দেয়, আমার বাবাকে এক্ষুনি খবর দাও। এই মাফিয়াদের বৈঠকটি আসলে একটি ফাঁদ ছিল। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রে কিছুই না জানা ম্যাক্সিমোকেও লুসেরো টেনে নিয়ে যায় কলম্বিয়ান বসের বিশাল মাদক সাম্রাজ্য ধ্বংস করার কাজে। সেখানে ঢুকে তারা সমস্ত নিরীহ কর্মীদেরও নির্মমভাবে হত্যা করে। অথচ এই মানুষগুলো বেশিরভাগই ছিল সাধারণ কর্মী, যারা কেবল দুমুঠো খাবার জোগাড়ের জন্য সেখানে কাজ করত। মাফিয়াদের এই নোংরা রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। লুসেরো এই পার্শ্ববিক ও নির্মম রূপ দেখে ম্যাক্সিমো মনে মনে চরম বিরক্ত হয় এবং প্রতিবাদও করে। কিন্তু লুসেরোর স্বয়ং বসের ছেলে হওয়ায় তার মুখের ওপর কথা বলার ক্ষমতা ম্যাক্সিমোর ছিল না। অবশেষে ম্যাক্সিমো এই জঘন্য অপরাধ জগৎ থেকে চিরতরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে লুসেরোর কাছে গিয়ে বলে, আমি এসব ছেড়ে দিয়ে আমার আদরের ছেলের সাথে একটু সুন্দর জীবন কাটাতে চাই। আমাকে আজকের মতো বাড়ি যাওয়ার অনুমতি দাও। বড় ভাইয়ের মতো ম্যাক্সিমোকে সম্মান করায় লুসেরো তার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় এবং তাকে হাসিমুখে বিদায় দেয়। ম্যাক্সিমো চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে হাজির হন স্বয়ং স্প্যানিশ মাফিয়া বস, অর্থাৎ লুসেরোর বাবা। তার সাথে ছিল মারিয়া নামের এক মেয়ে, যে লুসেরোর পালিত বোন। কলম্বিয়ান বসের মতো একজন ঘনিষ্ঠ বন্ধুকে এমন বিভৎসভাবে খুন করায় বাবা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি লুসেরোকে সোজা হুমকি দিয়ে বসেন, তোর এই জঘন্য কাজের জন্য আমি তোকে আমার সম্পত্তির উত্তরাধিকারী এবং ফ্যামিলি রেজিস্টার থেকে চিরতরে মুছে দেব। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি এক ভয়ানক রূপ নেয়। বাবার সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড জাপানি লোকটি আচমকা লুসেরোর পক্ষ নিয়ে বসে। আসলে অপরাধ জগতে সর্বাধিনায়ক হওয়ার লোভে লুসেরো ততক্ষণে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। তার মনে ক্ষোভও ছিল যে তার বাবা নিজের ছেলের চেয়েও পালিত সন্তান মারিয়া এবং ম্যাক্সিমোকে বেশি ভালোবাসতেন। এই অন্ধ ক্রোধ এবং ক্ষমতার লোভে লুসেরো তার নিজের জন্মদাতা বাবাকে নির্মমভাবে খুন করে বসে। এদিকে কিছুই না জেনে ম্যাক্সিমো তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সে সবেমাত্র তার জিনিসপত্র গোছাচ্ছিল। ঠিক এমন সময় সে বুঝতে পারে তার ঘরে কিছু অচেনা লোক প্রবেশ করেছে। বিপদ আঁচ করতে পেরে সে তড়িঘড়ি করে তার ছেলেকে সোফার পেছনে লুকিয়ে পড়তে বলে। এরপর শুরু হয় ঘরে ঢুকে পড়া সেই ভাড়াটে খুনিদের সাথে তার এক ভয়ঙ্কর লড়াই। এই আক্রমণকারী দলটির নেতৃত্ব ছিল বিনিটো নামের এক ব্যক্তি, যে আসলে লুসেরোরই ডান হাত।
হ্যাঁ, ক্ষমতার লোভে অন্ধকার লুসেরো নির্দেশ দিয়েছিল তার বাবার কাছের প্রত্যেকটি মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর সেই তালিকায় ছিল মেক্সিমো এবং তার ছেলেও। এই ভয়ঙ্কর হামলায় মেক্সিমো পুরো দুনিয়া তছনছ হয়ে যায়। এরপর কেটে যায় দীর্ঘ 2 বছর। গল্প এবার আমাদের পরিচয় করিয়ে দেয় লিউ নামের এক কিশোরের সাথে। স্কুল ছুটির পর সে মূলত ছোটখাটো কুরিয়ার হিসেবে কাজ করে এবং বন্ধুদের কাছে লুকিয়ে ড্রাগস বিক্রিও করে। লিওর পরিবার বলতে আছে তার মা, বয়স্ক দাদা এবং এক ছোট্ট ভাই। নিজের ছোট ভাইকে সে এতটাই ভালোবাসে যে অনেক কষ্টের জমানো টাকা দিয়ে সে ভাইয়ের জন্য তার স্বপ্নের একটি ভিডিও গেম কিনে আনে। লিও ড্রাগস ব্যবসার বসের নাম ছিল স্যামসুল। একদিন এই স্যামসুল লিউকে চ্যাম নামের একটি ক্লাবে পাঠিয়ে দেয় ড্রাগস বিক্রি করার জন্য। কিন্তু লিও জানতো না যে এই ক্লাবটি স্যামসুলের এলাকার বাইরে অবস্থিত। সেখানে ড্রাগস বেচতে গিয়ে লিউ সেই ক্লাবের দুজন সিকিউরিটি গার্ডের হাতে ধরা পড়ে। के आसपास फिर हमें माल बेचते हुए दिखा। ये तेरी लास्ट वार्निंग है। ये गुंडे मुझे मार रहे हैं। कोई है, बचाओ। এবং তারা তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই দেবদূতের মতো সেখানে হাজির হয় আমাদের মেক্সিমো। গত 2 বছরে মেক্সিমোর চেহারা অনেক পরিবর্তন হয়ে এসেছে। তার মুখে এখন গণধারী। কিভাবে সে ওই ভয়ঙ্কর বিস্ফোরণ আর হামলা থেকে বেঁচে ফিরেছিল তা এখন এক রহস্য। মেক্সিমো সে সিকিউরিটিদের হাত থেকে লিউকে বাঁচিয়ে নিজের ডেরায় নিয়ে আসে এবং তার ক্ষতগুলো সারিয়ে তোলে। অন্যদিকে আমরা দেখতে পাই বিনিটো এবং সেই জাপানি লোকটি একটি রাশিয়ান ক্লাবে প্রবেশ করেছে। তাদের ঢোকার স্টাইল এতটাই অসভ্য এবং বর্বর ছিল যা একেবারে তাদের বস লুসেরোর স্বভাবের সাথে মিলে যায়। তাদের আসার মূল উদ্দেশ্য ছিল সেখানকার এশিয়ান মাফিয়া বসকে খুঁজে বের করা। প্রথমে এশিয়ান বস নিজের পরিচয় লুকাতে চাইলেও তার চোখের সামনে একে একে তার লোকজনকে খুন হতে দেখে সে উঠে দাঁড়াতে বাধ্য হয়। ভিনিটোর সাথে সাথে লুসেরোকে ভিডিও কল করে এবং এশিয়ান বসকে সরাসরি কথা বলায়। লুসেরোর একটাই দাবি, আসন্ন মাফিয়া লিডারদের নির্বাচনে এশিয়া বস যেন তাকেই সমর্থন দেয়। কিন্তু এশিয়ান বস এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করায় ব্রিনিটো এক মুহূর্ত দেরি না করে বসের বুকে ঠিক মাঝখানে একটা ভয়ঙ্কর ঘুষি মারে। আর অবিশ্বাস্য হলো সত্যি, মাত্র এক ঘুষিতেই রাশিয়ান বসের প্রাণ পাখি উড়ে যায়। এদিকে ম্যাক্সিমো এবং লিওর সম্পর্ক দিনের পর দিন গভীর হতে থাকে। ম্যাক্সিমো লিওকে নিজের মৃত ছেলের মতোই ভালোবাসতে শুরু করে। লিও যেন ভবিষ্যতে নিজের আত্মরক্ষা নিজে করতে পারে, তাই ম্যাক্সিমো তাকে কঠোর মার্শাল আর্ট শেখাতে শুরু করে। একদিন রাতের কাজ করার সময় স্যামসুল লিওকে আটকে একটা মিথ্যা অপবাদ দেয়। সে দাবি করে লিও নাকি তার কিছু মাল চুরি করেছে। শুধু প্রতিবাদ দিয়ে সে ক্ষান্ত হয়নি, সে লিওকে আচ্ছা মতো প্যাটানোর পর গাড়ির দরজার সাথে চেপে লিওর আঙ্গুলগুলো একেবারে থেতলে দেয়। এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও লিওর কোনো খোঁজ না পেয়ে ম্যাক্সিমো চিন্তিত হয়ে পড়ে। সে খুঁজতে খুঁজতে সেই চার্চে গিয়ে পৌঁছায় যেখানে লিও নিয়মিত প্রার্থনা করত। সেখানে গিয়ে ম্যাক্সিমো জানতে পারে লিও আসলে তার কাছে আসতে লজ্জাবোধ করছিল, কারণ মার্শাল আর্ট শেখার পরেও সে অন্য আরেকজনের হাতে মার খেয়ে চরম অপদস্থ হয়েছে। লিওর মুখে স্যামসুলের অত্যাচার কথা শুনে ম্যাক্সিমো রক্ত টকবক করে ফুটতে শুরু করে। সে সরাসরি একটি পাবলিক টয়লেটে গিয়ে স্যামসুলকে চেপে ধরে। মজার ব্যাপার হলো স্যামসুলের চামচারা ম্যাক্সিমোকে দেখা মাত্র চিনে ফেলে এবং ম্যাক্সিমো কতটা ভয়ঙ্কর তা মনে করে তারা স্যামসুলকে ফেলেই সেখান থেকে বউ ধর দেয়। পরদিন সকালে ম্যাক্সিমো দেখা করতে যায় মারিয়ার সাথে। হ্যাঁ, লুসেরো সেই পালিত বোন যে প্রথম দেশে প্রাণ নিয়ে পালিয়েছিল। গত 2 বছর ধরে তারা দুজনে মিলে গোপনে লুসেরোকে ধ্বংস করার এবং মাফিয়া সাম্রাজ্যের সর্বোচ্চ আসনে তার বসা আটকানোর এক নিখুঁত পরিকল্পনা বুনে চলেছিল। অন্যদিকে সারা রাত ম্যাক্সিমোর হাতে দোলাই খেয়ে স্যামসুল তখন আত্মর অবস্থায় পড়েছিল। স্যামসুল আসলে ছিল বিনিটোরই একজন চামচা। বিনিটো যখন শুনতে পায় যে এই কাজটি ম্যাক্সিমো করেছে তখন সে রীতিমতো চমকে ওঠে, কারণ তারা জানতো ম্যাক্সিমো তো 2 বছর আগে মারা গেছে। লুসেরো যদি জানতে পারে যে ম্যাক্সিমো এখনো বেঁচে আছে তবে তার রাগের কোনো সীমাই থাকবে না। এই ভয়ে বিনিটো আস্তে করে স্যামসুলের কাছে যায় এবং চিরতরে তার গলা টিপে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। ম্যাক্সিমো বুঝতে পারে যে লিওর জীবন এখন চরম ঝুঁকির মধ্যে। সে দ্রুত লিওকে সতর্ক করতে যায়, কিন্তু লিও যখন তার বাড়িতে পৌঁছায় তখন সব শেষ। সে দেখতে পায় মেঝেতে তার দাদা, মা এবং ছোট্ট আদরের ভাইয়ের নিথর দেহ পড়ে আছে, আর ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে বিশাল দেহী বিনেটো। বিশাল শরীরের কারণে বিনেটোকে হারানো লিওর পক্ষে প্রায় অসম্ভব ছিল। तू तो मर गया था माचोद। কিন্তু চরম সাহসিকতার সাথে লিউ কোনো মতো একটি পিস্তল হাতে পেয়ে যায়।
যা দেখে বেনিটো আপাতত সেখান থেকে পালাতে বাধ্য হয়। পুরো পরিবারকে হারিয়ে লিউ যখন কান্নায় ভেঙে পড়ে তখন তাকে মারিয়ার বাড়িতে নিয়ে গিয়ে নিরাপদে আশ্রয় রাখা হয়। লিওর চোখের পানি মুছে দিয়ে মারিয়া তাকে সান্ত্বনা দেয়। আমি তোমার এই কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি লিও, কারণ একদিন আমি আমার একমাত্র আদরের ছেলেকেও এভাবেই হারিয়েছিলাম। এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ায় মারিয়া ম্যাক্সিমোকে অনুরোধ করে প্রতিশোধের খেলা এখানে থামিয়ে দিতে, কিন্তু ম্যাক্সিমো ততক্ষণে অনেক দূরে এগিয়ে গেছে। সে পরিষ্কার জানিয়ে দেয় লুসিরোর পতন হওয়া পর্যন্ত সে থামবে না। এদিকে বেনিটো বুঝতে পারে ম্যাক্সিমোকে একা সামলানো তার কম্য নয়। সে শহরে থাকা লুসিরোর কাছে গিয়ে বিশাল এক খুনি বাহিনীর সাহায্য চায়। তারা ম্যাক্সিমোর ডেরায় হামলা করার শখ কষে, কিন্তু এই খবর পেয়ে ম্যাক্সিমো আগে থেকেই প্রস্তুত হয়ে যায়। এবং সেই খুনিদের দলকে একেবারে জম্পুরিতে পাঠিয়ে দেয়। এরপর ম্যাক্সিমো সোজা চলে যায় সেই ক্লাবের ভেতরে কৃত্রিম ধোঁয়ার আড়ালে লুকিয়ে ম্যাক্সিমো একাই প্রায় 18 জন দুর্দর্শ বডিগার্ডকে নির্মমভাবে হত্যা করে। তার এই ক্ষিপ্রতা দেখে পরিষ্কার হয়ে যায় যে সে কোনো সাধারণ মানুষ নয়। ম্যাক্সিমো আসলে ছিল স্পেশাল এলিট ফোর্সের একজন প্রাক্তন সেনা, আর তার ডাক নামই ছিল দ্য কিলিং মেশিন। সবাইকে মেরে ফেললেও ম্যাক্সিমো ইচ্ছা করে সে ক্লাবের মেনকে বাঁচিয়ে রাখে, কারণ তার উদ্দেশ্য ছিল লুসিরোর কাছে একটি বার্তা পাঠানো। সে ওই মাসের মাফিয়া ব্যবসায় সমস্ত টাকা চুরি করে নেয় যেন লুসিরো রাগে অন্ধ হয়ে তার গর্ত থেকে বেরিয়ে আসে। আর ম্যাক্সিমো এই চাল পুরোপুরি সফল হয়। টাকা চুরির খবর পেয়ে লুসিরো বিদেশ থেকে উড়ে সোজা বার্সেলোনায় এসে পৌঁছায়। এসে সে দেখে তার ক্লাবের প্রধান সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় একটি প্লাস্টিকের চাদরের উপর বসে আছে। লুসিরোর স্বভাব এমনিতেই চরম নিষ্ঠুর। নিজের চামচাদের সামান্য ভুলেও সে কোনো ক্ষমা করে না, তাই এক নিমিষে এসে তাকে খুন করে ফেলে। এখানে একটি দারুণ তথ্য জানায়, লুসিরো একসময় জাপানে 5 বছর কাটিয়েছিল সেখানকার কালচার শেখার জন্য, আর ওই জাপানি লোকটি ছিল সে সময়কার তার সবচেয়ে কাছের বন্ধু। লুসিরোর এই মাত্রাতিরিক্ত নিষ্ঠুরতা দেখে জাপানি বন্ধুটিও এখন মনে মনে বেশ চিন্তিত, কারণ সে বোঝে অতিরিক্ত নিষ্ঠুরতা সম্মান আনে না, আনে ভয়। আর এই ভয় একদিন লুসিরোর নিজের পতনের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ম্যাক্সিমো আর মারিয়া আগে এসে ক্লাবের প্রধানের গায়ে একটি ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। তারা যখন লোকেশন ট্র্যাক করতে ব্যস্ত তখন লিউ সবার অগোচরে একটি পিস্তল চুরি করে ভিনেরাকে খুন করার জন্য সেই ঠিকানায় একাই পৌঁছে যায়। কিন্তু বেচারা লিউ সেখানে গিয়ে উল্টো মারাত্মকভাবে মার খেয়ে আত্মরা হয়ে যায়। মারিয়া তাকে উদ্ধার করে দ্রুত হসপিটালে নিয়ে ভর্তি করে। এদিকে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞান ম্যাক্সিমো নিজে বাড়িতে সবেমাত্র চোখ মেলে তাকিয়েছে, আর দেখে সে চমকে ওঠে। তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে সেই জাপানি লোকটি। লিউকে নির্মমভাবে পিটিয়ে সে এই ঠিকানায় বের করেছিল। ম্যাক্সিমোকে সামনে দেখা মাত্রই জাপানি লোকটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ম্যাক্সিমোর উরুতে গুলির ক্ষত থাকায় লড়াইটা একদমই সমান সমান হচ্ছিল না, কিন্তু সে তো সাধারণ কেউ নয়, সে হলো স্বয়ং কিলিং মেশিন। চরম যন্ত্রণার মাঝেও সে একটি মোক্ষম সুযোগ বের করে জাপানি লোকটিকে পরাস্ত করে এবং তার কাছ থেকে লুসিরোর বর্তমান লোকেশন জেনে নেয়। লুসিরো তখন ক্রিমিনালদের সবচেয়ে বড় হেডকোয়ার্টারে অবস্থান করছিল, কারণ আর কিছুক্ষণ পরেই নতুন লিডার নির্বাচন শুরু হবে। অতি উৎসাহে সে সবার আগেই সেখানে গিয়ে পৌঁছায়। লিফটে ওঠার পর হঠাৎ জাপানি লোকটির ফোন থেকে তার কাছে একটি কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ম্যাক্সিমোর ভরাটার শীতল গলা ভেসে আসে। তোর মৃত্যু এখন ঘনিয়ে এসেছে লুসিরো। হেডকোয়ার্টারে যাওয়ার আগেই ম্যাক্সিমো একবার হসপিটালে লিওর সাথে দেখা করতে চায়। পরিবারের সবাইকে হারিয়ে লিউ যখন অজরে কাঁদছিল সেই দৃশ্য দেখে ম্যাক্সিমো ভেতরে ভেতরে চরম হতাশার রাগে উন্মাদ হয়ে ওঠে। লিওর চোখে পানি দেখে ম্যাক্সিমো নিজের মৃত ছেলের কথাও মনে পড়ে যায়। এরপর শুরু হয় আসল অ্যাকশন। ম্যাক্সিমো একেবারে ধ্বংসলীলা চালিয়ে হেডকোয়ার্টারের সমস্ত গার্ডকে কচুকাটা করে ভেতরে প্রবেশ করে। আর এই ভয়ঙ্কর রূপ দেখে লুসিরো নিজেও কিছুটা ঘাবড়ে যায়। বুঝতে পেরে যে ম্যাক্সিমো তার কাছে পৌঁছে যাবে, লুসিরো তার গায়ের শার্ট খুলে ফেলে। তার পুরো শরীর আঁকা ছিল ভয়ঙ্কর ইয়াকুজা মাফিয়া গ্যাংয়ের ট্যাটু। সে একটি জাপানি তলোয়ারের সামনে মাথা নত করে সম্মান জানায়, ঠিক যেমনটা জাপানি সংস্কৃতিতে করা হয়। কিছুক্ষণ পর পিস্তল হাতে সেখানে উদয় হয় ম্যাক্সিমো, আর এরপরে শুরু হয় তাদের মাঝে সে বহুল প্রতীক্ষিত অ্যাড্রেনালিন রাশ লড়াই।
छोटे भाई। তুমুল লড়াইয়ের পর লুসেরো যখন প্রায় পরাস্ত এবং ম্যাক্সিমো তার ধর থেকে মাথা আলাদা করতেই যাবে, ঠিক তখনই সেখানে ভিনেটো চলে আসে। তার হাতে জিম্মি ছিল মারিয়া। বাধ্য হয়ে ম্যাক্সিমোকে নিজের অস্ত্র ফেলে দিতে হয় এবং লুসেরোর বেদম মার হজম করতে হয়। কিন্তু মারিয়া দমে যাওয়ার পাত্রী নয়। সে আচমকা ভিনেটোর হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে, যার ফলে দস্তাদস্তির এক পর্যায়ে দুজনে ওপরের তলা থেকে নিচে আছড়ে পড়ে। ম্যাক্সিমোকে প্রায় অজ্ঞান এবং অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে ভিনেটো এগিয়ে আসে। সে আজ 2 বছর আগে সে অসমাপ্ত কাজটা শেষ করতে চায়, ম্যাক্সিমোকে খুন করতে চায়। কিন্তু নিজের ভেতরে চরম ক্ষোভ, যন্ত্রণা আর প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। ম্যাক্সিমো শেষবারের মতো নিজের সবটুকু শক্তি দিয়ে উঠে দাঁড়ায়। সে তার সেই সিগনেচার স্টাইলে ভিনেটোর বুকের বাঁ পাশে ঠিক হার্টের বরাবর এমন এক ভয়ঙ্কর ঘুষি মারে যে ভিনেটো সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজের ডান হাত ভিনেটোকে মরতে দেখে লুসেরো এবার নিজে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। কিন্তু একা লুসেরোর পক্ষে এই ক্ষিপ্ত জুটির সাথে পেরে ওঠা সম্ভব ছিল না। তুমুল লড়াইয়ের পর তারা লুসেরোকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। এরপর দুটি চকচকে নিনজা ছুরি দিয়ে লুসেরোর হার্ট এবং মাথার পেছন থেকে সজোর আঘাত করে তাকে সোজা নরকে পাঠিয়ে দেওয়া হয়। সব ঝামেলা শেষ হওয়ার পর ম্যাক্সিমো এবং মারিয়া হসপিটাল থেকে লিউকে সাথে নিয়ে স্পেনের বার্সেলোনা শহর চিরতরে ছেড়ে চলে যায় একটি নতুন এবং সুন্দর জীবনের খোঁজে। আর লুসেরো সে অবৈধ ব্যবসার কোটি কোটি টাকা, ম্যাক্সিমো সেই সব টাকা বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় গরিব, এতিম, অসহায়, বৃদ্ধ, দরিদ্র, বিধবার মাঝে এবং ধর্মীয় স্থান নির্মাণের মতো নানা পজিটিভ কাজে। একজন প্রফেশনাল কিলারের এত বড় মন আর মহানুভবতা সত্যি আমাদের অবাক করে দেয়। আর এভাবেই সমাপ্ত হয় এক নির্মম প্রতিশোধ আর নতুন করে বেঁচে ওঠার এক অসাধারণ গল্প। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই গল্পটি তোমাদের হৃদয়ে একটু শিহরণ জাগাতে পারে, তবে অবশ্যই লাইক ও শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবে। এমন সব দুর্দান্ত গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।